আসসালামু আলাইকুম। তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব। আশা করি অল্প কয়েকটা এমসিকিউ পড়লে তোমাদের পুরোপুরি বই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক নম্বর আমরা যদি দেখি, উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনির ভাগ করা হয়েছে। আমরা জানি কি অনুসারে, উচ্চতা অনুসারে ভাগ করে, সম্মুখ এবং মধ্য পশ্চাৎ এগুলো অনুসারে ভাগ করে, এটা অনুসারে হবে, উত্তর হবে সবগুলা। উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুসারে এগুলা সবগুলাকে ভাগ করে। আমরা যদি দেখি এই টপিকটা, দেখো এই যে প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে খুবই সূক্ষ্মভাবে এমসিকিউ আসে। কি ভাবে দেখাই দিচ্ছে একটু। উচ্চারণের সময় জীবের উচ্চতা 1, জীবের সম্মুখ পশ্চাৎ 2, ঠোঁটের উন্মুক্তি 3, এই অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা হয়। তাহলে গেল একরকম। আবার জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে যদি বলে যে কয় ভাগে ভাগ করা হয়, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে, সম্মুখ পশ্চাৎ, দেখো সম্মুখ মধ্য পশ্চাৎ, তাহলে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। একটু পরে আমরা আসতেছি পরের টপিকে। দেখো আমরা আগে পড়ে নিই 2 নাম্বার। রস্যা উচ্চারণের সময় জীবের অবস্থা কেমন হয়? রস্যা উচ্চারণের সময় আমরা জানি রস্যা উচ্চারণের সময় জীব উপরের দিকে ওঠে, তাহলে উচ্চ হবে। উচ্চ এখানে 2 জায়গায় আছে, কিন্তু সামনে থাকে না পেছনে থাকে? পেছনে থাকে, তাহলে উত্তর হবে 3 নাম্বারটা। আমরা যদি একটু চার্টটা বোঝার চেষ্টা করি, যদিও আমি তোমাদেরকে আগের যে ভিডিওগুলো দিয়েছি সেখানে চার্টটা ডিফারেন্টভাবে বুঝিয়েছি, এখন এখান থেকে বুঝিয়ে দিচ্ছি কারণ সময় নেই। দেখো রস্যা উ উচ্চারণ করবো, রস্যা উ, জিহ্বা উপরে উঠতেছে, উচ্চ অবস্থায় উপরে উঠতেছে, কিন্তু কোন দিকে? জিহ্বা পেছনের দিকে উপরে উঠতেছে। এবং তার পাশাপাশি আমরা যদি এই চারটা সম্পর্কে একটু জেনে নিই, দেখো জীবের উচ্চতা অবস্থায়, উচ্চ নিম্ন, তার মাঝখানে আরো 2টা আছে, এগুলো একটু মনে রাখবে। চারটা হুবহু এভাবে মনে রাখবে। এরপরে ঠোঁটের অবস্থান কেমন, ঠোঁট সামনে থাকে, মাঝখানে থাকে নাকি পেছনে থাকে সেটা। এরপর ঠোঁটের উন্মুক্তিটা কেমন, কি ঠোঁটের উন্মুক্তি বেশি হচ্ছে না কম হচ্ছে। দেখো রস্যু ই উচ্চারণ করো, রসা উ উচ্চারণ করো, দেখবা 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। কার তুলনায়? স্বরে আর তুলনায়। দেখবা স্বরে আ করলে পুরো মুখটা কি হয়ে যায়? পুরো মুখটা ফাঁকা হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় বিবৃত। যখন 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি হবে তখন তাকে বলবে বিবৃত স্বরধ্বনি। আর যখন 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম হবে তখন তাকে বলবে সংবৃত স্বরধ্বনি। সংবৃত মানে 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম, বিবৃত মানে 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি। উচ্চ মানে জিহ্বা উচ্চ অবস্থায় থাকবে, নিম্ন মানে জিহ্বা নিচের দিকে থাকবে। তো এভাবে করে তোমরা এরকম করে মনে রাখতে পারবে না, ডিরেক্ট চারটা মনে রাখবে, একেবারে হুবহু চারটা মনে রাখবে। আর যদি এটার চার্ট আসলটা প্রয়োজন হয়, যেটা আমি সহজে বুঝিয়েছি, তাহলে আমাদের প্লেলিস্ট থেকে ভিডিও দেখবে। আমাদের প্লেলিস্ট থেকে তোমরা সেখানে ভিডিওগুলো দেখলে সেখানে পাবে। এটার চার্টটা আমি খুবই সুন্দর করে গোছালো আকারে বুঝিয়েছি। এই যে এখন যা বললা তা হলো এই টপিকটা দেখো এখানে কি বলছে, উচ্চারণের সময় জীব কতটা উপরে বা কতটা নিচে নামে। যেমন উচ্চ মধ্য নিম্ন 4 ভাগে ভাগ করা হয়। এই অনুসারে কয় ভাগে? 4 ভাগে। তার মধ্যে উচ্চ স্বরধ্বনি কোনগুলা? রস্যি রস্যা হলো উচ্চ স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি কোনটা? সরেয়া হলো নিম্ন স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি কোনটা? সংবৃত হলো রস্যি রস্যাও। বিবৃত স্বরধ্বনি কোনটা? সরেয়া হলো বিবৃত স্বরধ্বনি। এর পরের টপিকে যদি যাই, এখানে ওই সেম বিষয়গুলাই লিখছে। স্বরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? স্বরে আ সময় নিশ্চয়ই বেশি হয়, আর বেশি হলে কি? বিবৃত স্বরধ্বনি। বেশি হলে বিবৃত। স্বরে আ উচ্চারণের সময় 2 ঠোঁটের মাঝখানে বিবৃত হবে, কারণ বেশি হবে। কারণ এখানের মধ্যে দেখো আরো বাকিগুলো দেওয়া আছে, সেম আমরা যে চারটা পড়লাম চার্ট দেওয়া আছে এখানে। 4 নাম্বার, জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? সম্মুখ পশ্চাৎ অনুসারে 3 প্রকার। একটু আগে বললাম না, এটা একটু আসে বেশি, এই এমসিকিউটা মনে রাখবে। জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনিগুলো এখানে দেওয়া আছে, যেমন সম্মুখ মধ্য পশ্চাৎ, এই ভাগে 3 ভাগে ভাগ করা হয়। এরপরে এখানে সেম বিষয়গুলোই দিয়েছে, এগুলো তোমরা পারবে। 5 নম্বরে, বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। বাংলা স্বরবর্ণের উপর কি ব্যবহার করা হয়? চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। অনুনাসিকতা আমরা যদি একটু দেখে নিই, দেখো স্বরধ্বনির উচ্চারণের সময় কিছুটা বাতাস মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়, আর এই নাক দিয়ে বের হওয়াটাকে কি বলা হয়? অনুনাসিকতা। স্বরধ্বনির এই অনুনাসিকতা বাংলা স্বরবর্ণের উপর বোঝাতে কি ব্যবহার করা হয়? চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? চন্দ্রবিন্দু। এটা মনে রাখবে, খুবই বেশি গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষা অনেক বেশি। 7 নম্বর, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? দ্বিজ স্বরধ্বনি হয়। কি হয়? দ্বিজ স্বরধ্বনি। আমরা এটা একটু এক্সপ্লেইন করব। দেখো এখানে আমাদেরকে যদি উদাহরণ দেয়, লাউ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। লাউ এটা সবচেয়ে বেশি আসে। স্বরে আছে না?
সরেয়া, এবং এদিকে রসাও আছে না, রসাও। আগে আমরা একটা বিষয় দেখে নিই, অর্ধস্বরধ্বনি। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে অর্ধস্বরধ্বনি বলে। আর অর্ধস্বরধ্বনি হলো চারটা, খুবই বেশি গুরুত্বপূর্ণ, চারটা, রস্যি, রসাও, এ, ও। মনে রাখবে, প্রথমটা হলো কি স্বরধ্বনি? অর্ধস্বরধ্বনি। যেমন রস্যি দীর্ঘের মধ্যে রস্যি প্রথম, রসাও দীর্ঘের মধ্যে রসাও প্রথম, এ ও এর মধ্যে এ প্রথম, ও এর মধ্যে ও প্রথম। এই চারটা হলো অর্ধস্বরধ্বনি, এই চারটা হলো কি? অর্ধস্বরধ্বনি। তার মানে বাকিগুলো সবগুলো পূর্ণ স্বরধ্বনি। তো এখানের মধ্যে আমরা যে লাউ দেখলাম, সরেয়া আকার আছে, আকার মানে কি? সরেয়া। রসাও, রসাও আছে, যোগ রসাও। তাহলে রসাও একটা কি স্বরধ্বনি? অর্ধ স্বরধ্বনি। আর সরেয়া একটা কি? পূর্ণ স্বরধ্বনি। যখন অর্ধ স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি একসাথে উচ্চারিত হচ্ছে তখন তাকে আমরা কি বলি? দ্বিজ স্বরধ্বনি। তাহলে যখন পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয় তখন আমরা কাকে কি বলি? দ্বিজ স্বরধ্বনি বলি। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে দ্বিজ স্বরধ্বনির, কিন্তু সবচেয়ে বেশি উদাহরণ আসে চাই আর লাউ, এই দুইটা, চাই আর লাউ। যেমন চাইয়ের মধ্যে আকার আছে সরেয়া, রস্যই আছে রস্যই। তাহলে সরেয়া এবং রস্যই দুইটা আছে, তাহলে সেটা হবে কি? অর্ধস্বর, দ্বিজ স্বরধ্বনি। লাউ, এটার মধ্যে আকার আছে, রসাও আছে, এটা হবে কি? এটা হবে দ্বিজ স্বরধ্বনি। দ্বিজ স্বরধ্বনির কিছু উদাহরণ আছে যেটার মধ্যে অর্ধ স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি একত্রে উচ্চারণ করা হয়, যেমন লাউ, তাই, নাই, সেই, যেই, এগুলো একটু ভালো করে দেখবে, উদাহরণগুলো খুবই কম আসে, ওই দুইটা একটু বেশি আসে। এরপরে আমরা কিছু স্বরধ্বনি দেখি যেগুলোকে মূলত যৌগিক স্বরধ্বনি বলা হয়, যেগুলো ওই এবং ও, এগুলা একা উচ্চারিত হতে পারে না, দুইটা শব্দ একসাথে মিলে উচ্চারিত হয়। এবং এই দুইটা শব্দের মধ্যে দেখো একটা পূর্ণ একটা অর্ধ থাকে, একটা পূর্ণ স্বরধ্বনি থাকে, একটা অর্ধ স্বরধ্বনি থাকে। এই দুইটার মধ্যে ওই, ও যোগ রস্যই, ওই। এরপরে হলো যে কি? ওই, ও যোগ রসাও, ও। তো এই যে শব্দগুলো আছে এগুলো একটু মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে যেটা দেখি, যেমন লাউ, সরেয়া যোগ রসাও, সরেয়া যোগ রসাও, তাহলে এটা আউ, লাউ, এটা একটা কি স্বরধ্বনি হবে? দ্বিজ স্বরধ্বনি হবে।